স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসছে পরিবর্তন, বৃহস্পতিবার চূড়ান্ত জানালেন আইন উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্তব্য প্রধান উপদেষ্টার। প্রবাসীদের প্রক্সি ভোট নিয়ে ইসির তোড়জোড়, ওআইসির দেশগুলোর সঙ্গে বৈঠকে সহায়তা কামনা। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 পরিবর্তন আসছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানান তিনি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিরাপত্তা বাহিনীর সাথে উপদেষ্টাদের বিশেষ সভা শেষে তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে ধর্ষণ আলাদা অপরাধ এবং সম্মতি ছাড়া ধর্ষণের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিচারের সময় কমিয়ে আনা হয়েছে, বলাৎকারও ধর্ষণের আওতায় আনা হচ্ছে। ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সনদ দিয়ে ধর্ষণের বিচার চলমান রাখা সম্ভব। বৃহস্পতিবার সংশোধিত আইনটি চূড়ান্ত হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটা আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে, বিচারের দাবি উত্থাপিত হয়েছে, সেইগুলি বিবেচনায় রেখে আমরা অ্যামেন্ডমেন্ট করার জন্য এখানে বসেছিলাম। সেখানে আমাদের এই আইনটার ব্যাপারে নীতিগতভাবে এটা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। শুধু শিশু ধর্ষণ মামলার আলাদাভাবে বিচার করার জন্য, শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের 127 পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। আর পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। আইনের সঠিকভাবে প্রয়োগ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা গেলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সভায় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বক্তব্য রাখেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। আজ 10টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোটিং পদ্ধতির বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে ঢাকায় ওআইসিভুক্ত 19টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এতে সাড়া দিয়ে 10 দেশের প্রতিনিধিরা সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন। তাঁরা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে 1 ঘণ্টা নির্বাচন নিয়ে আলোচনা করেন। বৈঠকে বিভিন্ন বিষয়ের মধ্যে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিতের ব্যাপারটি বিশেষ গুরুত্ব পায়। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি, আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন। তিনি জানান, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি এই 3টি ভোটিং পদ্ধতি নিয়ে বিদেশি দূতদের সাথে আলোচনা হয়েছে। তারা নিজ নিজ দেশের অভিজ্ঞতা তুলে ধরেছেন। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেভেলপমেন্ট হয়তো বা করা যাবে না। ওআইসির পক্ষে মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতা করবে ওআইসি। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আবার অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে জাতীয় নির্বাচনের আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে সোমবার এ কথা লেখেন তিনি। মির্জা ফখরুল উল্লেখ করেন, তারা এখন যা চাইছেন সেটা অত্যন্ত আন্তরিকভাবে চাইছেন। অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচনের যত বেশি দেরি হবে ফ্যাসিস্ট শক্তিরা তত বেশি মাথা চাড়া দিতে শুরু করবে। শুধু তারা নয়, যারা জঙ্গি মনোভাব পোষণ করে, যারা উগ্র মনোভাব পোষণ করে, তারাও এই সুযোগগুলো নেয়ার চেষ্টা করবে বলে জানান মির্জা ফখরুল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর 4 কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় পুলিশের এক এসআই সহ 2 জনকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। এর আগে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন আন্দোলনরত কর্মীরা। সেই সঙ্গে প্রায় 1.5 ঘন্টা পর বিভিন্ন স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়। সকাল 10:30টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন আন্দোলনরত কর্মীরা। এমআরটি পুলিশের হাতে মেট্রো রেলের 4 কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা। তবে জনসাধারণের ভোগান্তি বিবেচনায় মেট্রো রেল চলাচল স্বাভাবিক রাখা হয়। কর্মবিরতির কারণে যারা টিকিট কাটতে পারেনি তারা বিনামূল্যে গন্তব্যে যাতায়াত করেন। পার্মানেন্ট টিকিট আছে আপনার এমআরটি পাস। আমি চলে আসছি আপনার উত্তরা সেন্টার থেকে। পাঞ্চ হয় নাই, বাট ওখান থেকে ওরা যেতেই দিছে এবং এখান থেকেও বের হতে দিল। সো প্রবলেম ভোগান্তিটা এরকম হয় নাই। হ্যাঁ, স্বাভাবিকভাবেই চলে আসছি, শুধু ফ্রিতে আসলাম হয়তো বা। আমি দিয়াবাড়ি স্টেশন থেকে উঠলাম, আমি কোনো রকম ঝামেলায় পড়িনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে। এতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025 উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আগামী 25 মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ সংরক্ষিত থাকবে। আগামী 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে পরিবেশ অধিদপ্তরের সামনে সকালে মানববন্ধন করেছে বাংলাদেশ আরসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা সিন্ডিকেট করে কুলিং গ্যাসের দাম বাড়িয়েছেন। এরাই গত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করেছে। সঠিক তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে ঈদের পর বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন অ্যাসোসিয়েশনের নেতারা। একই সঙ্গে সিন্ডিকেটের মাধ্যমে কিভাবে কুলিং গ্যাসের দাম বৃদ্ধি পেল সে বিষয়ে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপিকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। অধিদপ্তরে গ্যাস সিন্ডিকেট তথা এবার আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদ সামনে রেখে পোশাক পরিচ্ছদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে ঘর সাজসজ্জার উপকরণ। তাই রাজধানীতে এসব পণ্যের দোকানীদের ব্যস্ততা বেড়েছে। তবে অনেক ক্ষেত্রে দাম প্রত্যাশার মধ্যে নেই বলে জানান ক্রেতারা। ঈদের মূল অনুষঙ্গ নতুন জামা কাপড় ও জুতা হলেও এই উৎসবকে আরো রাঙিয়ে তুলতে অনেকে বাসাবাড়িতে সাজসজ্জা ও নতুনত্ব আনেন। কৃত্রিম ফুল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবছর গোলাপ, অর্কিড, চেরি সহ বাহারি ফুলের দিকে ঝুঁকছেন রাজধানীর বাসিন্দারা। কিন্তু ঈদ ঘনিয়ে এলেও বেচা বিক্রিতে ভাটা চলছে বলে জানান দোকানিরা। ঈদের উপলক্ষে কেনাকাটা করি, ফুল টুল এগুলা নিয়ে সাজাই, পার্মানেন্টলি রেখে ডেকোরেশনটা করা যায়, সুন্দর লাগে। চেরি ব্লসম যে গাছগুলো বাসার সোফার সাথে রাখার জন্য এগুলো এখন চাহিদা বেশি। এখন আমাদের কাস্টমার নেই, পুরো মার্কেটই ফাঁকা। দেয়ালে ভিন্নতা আনতে ওয়ালম্যাট, নানা আকারের ছবির ফ্রেম, পেইন্টিং, ফুলদানি ও শোপিসের চাহিদা বেশি। ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। ঘর সাজাতেই ভালো লাগে, নিজের চাইতে বেশি ঘরকেই সাজাতে বেশি ভালো লাগে। সামনে ঈদ, ঘর সাজানোর গুলো এই ফুলগুলো নিচ্ছি। ফুলদানি নিছি, কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিছি। এসবের সঙ্গে নতুন পর্দাও চাই। গরমে বেশিরভাগ ক্রেতার পছন্দ হালকা রঙের কাপড়। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের মধ্যে তো নতুন নতুন বেডশিট, তারপর কুশন কভার এগুলি নেওয়া হয়। দামটা আসলে অনেক বেশি, যার জন্য কিনতে পারছি না। অন্যান্য মৌচাক বা অন্যান্য মার্কেটে কম আছে। যারা মানে এখন বেশি ক্ষেত্রে যারা আসছে তারা শুধুমাত্র সুতিটাই আপনি প্রাধান্য দিচ্ছে বেশি। মোটামুটি সব রকম কালেকশন আমরা করে ফেলছি। নামি দামি শপিং মল ও মার্কেটের পাশাপাশি অন্যান্য দোকান ও ফুটপাতেও ঘর সাজানোর পণ্যের পসরা নিয়ে বসছেন দোকানিরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে 53 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। দেশটির হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে শনিবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এতে প্রাণহানির এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার ঘোষণা দিয়েছে হুতিরা। অন্যদিকে ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, হুতিরা জাহাজে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মঙ্গলবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। যুদ্ধবিরতি আলোচনায় কোন বিষয় ছাড়ের বিষয়টি বিবেচনায় থাকবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভূখণ্ড ও বিদ্যুৎ কেন্দ্র ভাগাভাগির বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। ট্রাম্প জানান, এরই মধ্যে কিছু সম্পদ ভাগাভাগির বিষয় ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষই আলোচনা করেছে। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেয়া ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কি করা হবে সে সম্পর্কেও আলোচনা হবে। ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায় একটি নাইট ক্লাবে আগুনে অন্তত 59 জন নিহতের ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত 2:30টার দিকে কোচানি শহরের জনপ্রিয় ক্লাবটিতে আগুন লাগে। দেশটির জনপ্রিয় হিপ হপ ব্যান্ড ডিএনকের একটি কনসার্টের জন্য প্রায় 500 জন জড়ো হয় সেখানে। এ ঘটনায় ব্যান্ডের মাত্র 1 জন সদস্য বেঁচে যান। বিবিসি জানায়, অগ্নিকাণ্ডের জন্য দায়ী এমন 10 জন সন্দেহভাজনকে আটকের আদেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে সরকারি কর্মকর্তাও রয়েছেন। খেলার খবর। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। সোমবার বেলা 11:15টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার। ঘরে ফিরেছে বেঙ্গল টাইগার্স। হামজা চৌধুরী বাংলাদেশে পা রাখার সাথে সাথেই বাফুফের অফিসিয়াল পেজে দেওয়া হয়েছে এই পোস্ট। বিমানবন্দরে হামজাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে হবিগঞ্জে বাহুবল উপজেলা স্নানঘাট গ্রামে যান হামজা চৌধুরী। তাকে বরণ করতে পথে পথে তৈরি করা হয় তোরণ। সাথে এসেছেন স্ত্রী সন্তানরাও। তাদের জন্য বাংলাদেশে এটি প্রথম সফর। বিদেশি বধূকে বরণে ব্যাপক আয়োজন করেছেন স্বজনরা। প্রায় 1 যুগ পরে হামজা ভাই আমাদের স্নানঘাটে আসছেন। আসলে উনি ছোটবেলায় অনেকবার এসেছেন আমাদের স্নানঘাটে, কিন্তু এবার যে আসছেন বাংলাদেশের দলের হয়ে খেলবেন। আরো আশা করি আমরা হামজা ভাইয়ের হতে ভালো একটি ম্যাচ উদযাপন করব এবং ইন্ডিয়াকে আমরা ইনশাল্লাহ হারাবো। আনুষ্ঠানিকতা সারার জন্য প্রস্তুত করা হয়েছে একটি মঞ্চ। অতিথিদের আপ্যায়নের ব্যবস্থাও রয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসছে পরিবর্তন, বৃহস্পতিবার চূড়ান্ত জানালেন আইন উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্তব্য প্রধান উপদেষ্টার। প্রবাসীদের প্রক্সি ভোট নিয়ে ইসির তোড়জোড়, ওআইসির দেশগুলোর সঙ্গে বৈঠকে সহায়তা কামনা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।